আসসালামু আলাইকুম। একটি প্লট কিনতে গেলে কি কি হিডেন খরচ বা হিডেন কস্ট দিতে হয় সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। সাধারণত আপনি একটা প্লট কিনতে গেলে আপনার প্লটের যাবতীয় খরচকে ধরেই এবং তার উপর ডেভেলপার কোম্পানি লাভ ধরে তারপরে 1% জমির বা একটা প্লটের জমির দাম ফিক্সড করে। এরপরেও হয়রানি করার জন্য এবং অতিরিক্ত টাকা আদায় করার জন্য এই হিডেন কস্টগুলো ধরা হয়। তো এই জন্য যে কোনো আপনি একটা প্লট কিনতে গেলে অবশ্যই আগে টার্মস অফ কন্ডিশন অর্থাৎ শর্তাবলী আগে সবচেয়ে ভালো করে মানে সুন্দরভাবে আগে পড়ে নেবেন। যদি নিজে না বোঝেন তাহলে রিয়েল এস্টেট কনসালটেন্ট অথবা একজন সিভিল লয়ারের কাছ থেকে ভালো করে বুঝে নেবেন, তারপরে প্লটে ইনভেস্ট করবেন। না হলে যদি ভুল জায়গায় ইনভেস্ট করেন তাহলে আপনার সারা জীবনের কষ্টের টাকাগুলো কয়েক সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে। তাহলে চলুন আমরা হিডেন কস্টগুলো কী কী শুরু করি। 10টি হিডেন কস্ট যেগুলো সাধারণত পরিশোধ করা লাগে না, অতিরিক্ত চার্জ হিসাবে অথবা কি মোট মূল্যের উপরের আপনাকে হয়রানি করার জন্য কিংবা আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করার জন্য এই 10 ধরনের ফিস ধরা হয়ে থাকে। 1 নম্বর হিডেন কস্ট হলো ইনার রোড ফিস। যে কোনো একটা প্লটে যদি যে কোনো একটা প্রজেক্টে ভেতরে ঢোকার জন্য অবশ্যই রাস্তার প্রয়োজন আছে। তো এই রাস্তার মূল্য কিন্তু মোট মূল্যের ভিতরেই থাকে, তারপরেও বিভিন্ন প্রজেক্টে ইনার রোড ফিস ধরা থাকে। ঠিক আছে, যদি এটা ধরা থাকে তো বুঝতে হবে যে এখানে আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। অথবা টার্মস অফ কন্ডিশনগুলো পড়লেই যদি এরকম কোনো শর্ত দেখেন তাহলে সেখান থেকে কেটে পড়াই ভালো। তাহলে 1 নম্বর হলো ইনার রোড ফিস। 2 নম্বর হলো ইউটিলিটি বিল, গ্যাস পানি বিদ্যুৎ, এটা মোট মূল্যের ভেতরেই থাকে, আলাদাভাবে ধরলে বুঝতে হবে অতিরিক্ত নিচ্ছে। 3 নম্বর হলো এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট, এই এনওসি ফিসও মোট মূল্যের ভেতরেই থাকে। 4 নম্বর হলো অ্যাপ্রুভাল ফিস। প্রজেক্ট 2 ধরনের হয়ে থাকে, একটা হলো অ্যাপ্রুভাল আর একটা হলো আনঅ্যাপ্রুভাল, অর্থাৎ একটা অনুমোদিত আর একটা অনুমোদনহীন। যদি অনুমোদিত হয়ে থাকে আপনার প্লটটা তাহলে অবশ্যই অ্যাপ্রুভাল একটা সাধারণ ফিস যায়, যাতায়াত এবং সাধারণ একটা ফিস থাকে। তো এই ফিসটাও কিন্তু মোট মূল্যের ভেতরেই থাকে। তো এটা যদি আলাদাভাবে পেতে চায় তাহলে বুঝতে হবে একটা হিডেন ফি, এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে। 5 নম্বর হলো ডিমার্কেশন বা সীমানা পিলার। সাধারণত যখন একটা প্লট করে তখন তো চারদিক দিয়ে ইটের দেয়াল দেয়, তো দিলে এবং তার আগে যখন আমিন দিয়ে জমি মাপ করে কিংবা যখন আলাদা আলাদা প্লট করে তখন কি সেটা না মেপে করে? সেটা তো অবশ্যই মাপে। তো মাপার খরচ আপনি দেবেন কেন? যিনি ব্যবসা করতেছে তিনি তো মাপার খরচ মোট মূল্যের ভেতরেই থাকবে। তো এই জন্য ডিমার্কেশন কিংবা সীমানা পিলার ফি এরকম যদি কোনো অতিরিক্ত চার্জ করে তাহলে বুঝতে হবে এটা হলো হিডেন ফি বা অতিরিক্ত আপনার কাছ থেকে আদায় করতেছে। 6 নম্বর হলো কাল্পনিক ফাইল প্রসেসিং, যে আপনি সব টাকা কিস্তিতে কিংবা আপনি সব টাকা পরিশোধ করেছেন, এরপরে বলতেছে যে ফাইলটা প্রসেসিংয়ে আছে আর 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন, 1 মাস, 1 বছর এইরকম আমাকে সময় দিন, বা এই সপ্তাহে হবে না আগামী সপ্তাহে, এরকম কি কাল্পনিক ফাইল প্রসেসিংয়ের নামে আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়ে থাকে। 7 নম্বর হলো মেম্বারশিপ বা সোসাইটি ফি, যে ওই যে একটা ওনারা প্রজেক্ট করছে ওই প্রজেক্টে একটা সোসাইটি, তার সদস্য হতে গেলে মানে প্লট কিনলেও আপনি তার সদস্য হলেন না, ও সদস্য হতে হলে আবার আলাদা আপনাকে কস্ট ফি দিতে হবে, আবার আপনাকে সোসাইটি ফি দিতে হবে, মেম্বারশিপ ফি দিতে হবে। তো এটা আসলে কি হিডেন ফি, অতিরিক্ত টাকা আদায়, এগুলোর থেকে আপনি বেঁচে থাকবেন। 8 নম্বর হলো হস্তান্তর ফি। আপনি সম্পূর্ণ প্লটটা টাকা দিয়ে কিনলে সাব রেজিস্ট্রারের যা খরচ আপনার হয়ে থেকে সেটা দিলেন এবং যাবতীয় আপনার পক্ষ থেকে যে আপনার বৈধ খরচগুলো আপনি করলেন, এরপরেও যখন আপনাকে তিনি লিখে দেবেন অর্থাৎ কি যখন রেজিস্ট্রি করে দেবেন তখনও আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা যাচ্ছে। এই জন্য হস্তান্তর ফি আপনার কাছ থেকে নেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, রেজিস্ট্রেশন করে দেবে, আপনার সম্পত্তি আপনাকে দখল দিয়ে দেবে, বাস, এখানে আলাদা কোনো হস্তান্তর ফির কোনো প্রশ্নই ওঠে না। তাহলে 8 নম্বর হস্তান্তর ফি। 9 নম্বর হলো বালু ভরাট ফি। বালু ভরাট ফি আপনি কেন দেবেন? বালু ভরাট ফি যদি আপনিই দেন তাহলে তো নিজে জমি কিনেই তো বালু ভরাট করতে পারেন, ওখানে দেবেন কেন? ওখানে মোট মূল্যের ভিতরেই অবশ্যই বালু ভরাট ফি থাকে। এটা যদি আলাদাভাবে চাই তাহলে বুঝতে হবে যে এটা আপনার কাছ থেকে অতিরিক্ত আদায় করতেছে। লাস্ট অ্যান্ড ফাইনাল হলো সাব রেজিস্ট্রার কমিশন। যখন একটা যে কোনো আপনি জমি বা প্লট যখন আপনি রেজিস্ট্রেশন করতেছেন সেখানে তো অবশ্যই একটা খরচ আছে। যদি ইউনিয়ন পর্যায়ে হয় 7.5%, পৌরসভা হলে 8.5%-এর উপরে,
বা 10.5% পর্যন্ত হয়ে থাকে। যদি সিটি কর্পোরেশন হয় তাহলে কি একদম 10 থেকে 13.5% পর্যন্ত হয়ে থাকে। আর একটা জমি, ফ্ল্যাট বা প্লটের রেজিস্ট্রেশন ফি কত এই সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে, ওটা দেখলে কিন্তু আপনি কয়েক সেকেন্ডে, কয়েক মিনিটের মধ্যেই আপনার রেজিস্ট্রেশন ফিটা আপনি বের করতে পারবেন। তো একটা উদাহরণস্বরূপ, আপনার যদি প্লটের রেজিস্ট্রেশন ফি যদি 50,000 টাকা হয়ে থাকে, তাহলে দেখবেন যে ওনারা 1.5 লাখ টাকা ধরে বসে আছে। তো এই জন্য অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আপনি কখনোই দেবেন না। তো এই হলো 10টা হেডেন ফিস। 1 নম্বর হলো ইনার রোড ফিস, 2 নম্বর হলো ইউটিলিটি ফি, 3 নম্বর হলো এনওসি ফি, 4 নম্বর হলো অ্যাপ্রুভাল ফি, 5 নম্বর হলো ডিমার্কেশন বা সীমানা পিলার ফি, 6 নম্বর হলো কাল্পনিক ফাইল প্রসেসিং ফি, 7 নম্বর হলো মেম্বারশিপ বা সোসাইটি ফি, 8 নম্বর হলো হস্তান্তর ফি, 9 নম্বর হলো বালু ভরাট ফি, আর 10 নম্বর হলো সাব রেজিস্ট্রেশন কমিশন ফি। এই সমস্ত ফিগুলো হলো হেডেন ফি, অতিরিক্ত আদায়। তো কাজেই আপনি প্লট কেনার আগে অবশ্যই টার্মস অফ কন্ডিশনটা খুব ভালো করে পড়ে নেবেন। এরকম কোনো যদি শর্ত জোড়া থাকে তাহলে সেখান থেকে সরে আসবেন, কিংবা আলোচনার মাধ্যমে, মানে টাকা দেওয়ার আগেই আলোচনার মাধ্যমে বা নেগোসিয়েশন করে নেবেন যে আমি আপনার এই শর্তগুলো আমি মানতে পারবো না, যদি আপনি এই শর্তগুলো ছাড়া যদি আমাকে সুযোগ দেন কেনার, তাহলে আমি কিনবো। তার জন্য আপনি আমাকে আলাদাভাবে একটা টার্মস অফ কন্ডিশন লিখে দেন, কেন একটা টার্মস অফ কন্ডিশন লিখতে কয় টাকা খরচ হবে, আর আপনি তো দেবেন লাখ লাখ টাকা। তো এই জন্য এই যে 10 ধরনের ফি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাদের প্রত্যেককেই বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় প্রতারণা, চিটারি, বাটপারি, যাবতীয় জালিয়াতি, দুর্নীতি, এই সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই হেফাজত করুন, এবং যারা এগুলো করে আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন। হেদায়েত কপালে না থাকলে নমরুদ, ফিরআউন, হামানের মতো নিকৃষ্টভাবে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সোনার বাংলাদেশটাকে একটা দুর্নীতি মুক্ত রাষ্ট্র হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।